শুরুতেই শিরোনাম। অন্নপূর্ণা যোজনায় বড় সিদ্ধান্ত, কারাই সুবিধা পাবেন না, সরাসরি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় ফিরহাদের সঙ্গে বৈঠক, বেরিয়ে এসে ঋতব্রত বললেন এবার 65। যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক, নির্দেশিকা শুভেন্দু সরকারের। পাহাড় থেকে সাগরে উন্নয়ন, অর্থমন্ত্রীর হাত ধরে সেজে উঠবে কল্লোলিরই, স্বপন দাশগুপ্তর প্রশংসায় মুখ্যমন্ত্রী। ইন্ডিয়ায় বিষ ঢেলেছে কে, বিরোধী জোটে ফাটলে রাহুলকেই দাঁড়ি করল ডিএমকে। মমতার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন অখিলেশ, জনতাই ওকে চায়নি, কলকাতায় দিদিকে বিঁধলেন কিরণময়। আপাতত জেল মুক্তি নয়, হাইকোর্টে আরো বিপদ বাড়ল সুজিতের। ভেঙেছে পুরো বোর্ড, জনতার কথা মাথায় রেখে সার্টিফিকেট দেবেন বিধায়করা, জানালেন মুখ্যমন্ত্রী। এবার কলকাতায় আসল পুনর্বিন্যাস, পুরসভার স্বচ্ছতা বৈঠকে কি বললেন মুখ্যমন্ত্রী। খুলছে হরমুজ, কাটবে জ্বালানির সংকট, এবার পেট্রোল গ্যাসের দাম কমবে। এ পক্ষ ওপক্ষ নয়, শুধু উন্নয়নের পক্ষ। ফিরহাদ মালাকে পাশে নিয়ে স্বচ্ছতা অভিযান শুরু শুভেন্দুর। জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারতের নাম নথিভুক্ত করবেন, সঙ্গে অবশ্যই রাখুন এই নথিগুলো। অভিষেক কুণাল মুখোমুখি জিজ্ঞাসাবাদে অসন্তুষ্ট, সই জাল কাণ্ডে এবার বিধানসভায় সিআইডি। ভরাডুবির মাঝে জয়ী হতে উধাও, ভগবান গোলাপ তৃণমূল বিধায়কের নামে নিখোঁজ পোস্টার। ফাইল খুলতে আর্জি করে সিবিআই, বৈঠক সুপারের সঙ্গে, নজরে একাধিক আধিকারিক। এবার ফেসবুকে আত্মপ্রকাশ বড় দল এনসিপিআই এর, হোয়াটসঅ্যাপেও গ্রুপ বিদ্রোহীদের। প্রবল গরমে কিভাবে কমবে বিদ্যুতের বিল, উপায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তৈরি হবে স্বচ্ছ তালিকা, থাকবে না মধ্যস্বত্বভোগী, নন্দীগ্রামে জনকল্যাণ বার্তা শুভেন্দুর। পশ্চিমবঙ্গ দিবসে বাংলার মোদি, তারকেশ্বরের সভা থেকে হতে পারে একগুচ্ছ বড় ঘোষণা। বিশ্বরোদের দলে ভিড়তেই সুদীপকে চিটফান্ড কাণ্ড মহুয়ার মনে করালেন অতীত। নন্দীগ্রামে জনকল্যাণ শিবির উদ্বোধনে শুভেন্দু, এক ছাদের তলায় মিলবে 55 পরিষেবা। বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন। ভাটপাড়া ত্রাস কুখ্যাত দুষ্কৃতী পিকে গ্রেপ্তার, হেফাজতে চেয়ে আদালতে পেশ। 7 ডিসেম্বরের মধ্যে নতুন পুর বোর্ড, কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা, বিস্ফোরক দাবি শুভেন্দুর। বর্ষার দোরগোড়ায় বাংলা, ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারির সতর্কতা। 8 ঘন্টা পার, এখনো ইডি অফিসে অভিষেক, লিপস অ্যান্ড বাউন্সের বিতর্কিত অডিও নিয়ে জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের। বিদ্রোহী বিধায়কদের সংখ্যা বেড়ে 65 দাবি ঋতব্রতর, বৈঠক করে ফিরহাদ নিয়ে জল্পনা জিয়ে রাখলেন। স্বপ্ন দেখার শাস্তি পাচ্ছে যুব সমাজ, প্রশ্নপত্রের বিরুদ্ধে 17 জুন কোটায় আন্দোলনের ডাক রাহুল গান্ধীর। উন্নয়নের স্বার্থে সবাই এক পক্ষ, 6 মাসের মধ্যে পুরসভার ভোট, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কলকাতায় আধুনিক ট্রাম চালানোর ভাবনা, ঐতিহ্য ধরে রাখতে পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ফাটল খুলতে আরজি কাউন্ট সিবিআই এর বিশেষ দল, সুপারের সঙ্গে শুরু রুদ্ধদ্বার বৈঠক। 6 বছর পুরনো মামলায় চাপ বাড়ল পুষ্পার, ডায়মন্ড হারবারের নাড্ডার গাড়িতে হামলার ঘটনায় ফাইল খুলল পুলিশ। অভিষেক কুণালের বয়ানে ফারাক, সই জাল কাণ্ডে জট খুলতে ফের দুজনকে মুখোমুখি জেরা করতে পারে সিআইডি। ভ্যাপসা গরমের মাঝে বড় সুখবর, দক্ষিণবঙ্গে পুরো দমে বর্ষা নামার দিনক্ষণ জানালো আবহাওয়া দপ্তর। প্রিয় দর্শক, এবারে আসছি বিস্তারিত খবরে। এবার আন্তর্জাতিক যোগ দিবস পালন হচ্ছে কলকাতায়। আগামী 21 জুন রেড রোডের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ সমস্ত মন্ত্রীরা। এই অনুষ্ঠানকে ঘিরে শহর জুড়ে সাজো সাজো রব, চলছে জোর তৎপরতা। যোগ দিবসে সমস্ত সরকারি কর্মীর যোগদান বাধ্যতামূলক করল শুভেন্দু অধিকারীর সরকার। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে মুখ্য সচিব মনোজ আগরওয়াল বিজ্ঞপ্তি জারি করেছেন। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 21 তারিখ সমস্ত সরকারি
সরকারি কর্মীদের সকাল 6:30 থেকে 7:45 পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর, আবাসন, রেড রোড কিংবা মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ওই অনুষ্ঠানে রাজ্য সরকারের সমস্ত স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের উপস্থিত থাকতে হবে চুক্তিভিত্তিক, দৈনিক মজুরি ভিত্তিক আউটসোর্সড কর্মী, সাম্মানিকের বিনিময়ে কাজ করেন এমন কর্মীও। শুধু বিজ্ঞপ্তি নয়, এই বিষয়টি নিশ্চিত করতে সমস্ত দপ্তরের প্রধান, বিভাগীয় প্রধান, জেলা শাসক এবং অন্যান্য দপ্তরের প্রধানদের নিশ্চিত করতে হবে বলেও জানানো হয়েছে। আধ্যাত্মিকতা, ধ্যান, যোগ, প্রাণায়ামে বরাবরই বিশ্বকে পথ দেখিয়েছে পশ্চিমবঙ্গ। রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এই পুণ্যভূমিতে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, স্বামী যুক্তেশ্বর গিরি, স্বামী যোগানন্দর মতন ক্রিয়া যোগী জন্ম নিয়েছেন। পরবর্তীকালে নীলমণি দাস, মনোহর রায়, মনোহর রাইচের মতন ব্যক্তিত্ব হঠ যোগে, প্রাণায়াম এবং মুক্তহস্তে ব্যায়ামের মেল বন্ধন ঘটিয়ে বাঙালি তথা ভারতীয়দের বিশ্বমঞ্চে নিয়ে গিয়েছেন। এত সমৃদ্ধ ইতিহাস বুকে নিয়ে বাংলা যোগ জগতে ক্রমশ পিছিয়ে পড়ছিল। এবার হত গৌরব পুনরুদ্ধারে রেড রোডের রানওয়েতে স্বপ্নের দৌড় শুরু করলো বাংলার যোগ। তার সাক্ষী থাকতেই বাংলায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী। 100 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে এবার থামছে আমেরিকা ইরান যুদ্ধ, খুলে যাবে হরমুজ প্রণালী। দুই দেশের মধ্যে শান্তি চুক্তি সই হওয়ার পর থেকে তৈল ধমনী, হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাতে কি ভারতীয় আমজনতার স্বস্তি ফিরবে? গত কয়েকদিনে দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এবার কি তাহলে জ্বালানির দাম কমবে? ইরান আমেরিকা যুদ্ধের জেরে বিশ্ববাজারে হু হু করে বেড়েছে তেলের দাম। তার প্রভাব পড়েছিল ভারতেও। নির্বাচনের আগে পর্যন্ত জ্বালানির দামে লাগাম টেনে রেখেছিল কেন্দ্র, কিন্তু শেষ সময় তেল সংস্থাগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়ে। এহেন পরিস্থিতিতে তেল সংস্থাগুলোর চাপের মুখে পড়ে দফায় দফায় পেট্রোল এবং ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্র। তবে জ্বালানি তেলের দাম বাড়লে শুধু পরিবহন খরচ বাড়ে না, সার্বিক জীবনযাপনে এক বিরাট প্রভাব পড়ে। ইতিমধ্যে জ্বালানি তেলের সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের। এবার হরমুজ সংকট কাটতে চলেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার নিয়ন্ত্রণে আসতে চলেছে। জ্বালানি বোঝাই জাহাজ স্বাভাবিকভাবেই চলাফেরা করবে আন্তর্জাতিক জলপথে। কিন্তু ভারতবাসীর সংকট কাটবে কি? অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বিশ্ববাজারে তেলের দাম কমলেও পেট্রোল ডিজেলের দাম কমার সম্ভাবনা একেবারেই নেই। বিশ্ববাজারে তেলের দাম যদি দীর্ঘদিন ব্যারেল পিছু $80 বা তার কম থাকে, একমাত্র সেক্ষেত্রে ভারতের জ্বালানির দাম কমতে পারে। যুদ্ধের আগে পেট্রোল ডিজেলের যা দাম ছিল সেটা আবার ফিরে আসবে না, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে লিটারে সর্বোচ্চ $3 কমতে পারে জ্বালানির দাম। রান্নার গ্যাসের ক্ষেত্রে দাম কমার কোনো সম্ভাবনাই নেই। তবে তেল সংস্থাগুলো যা লোকসান হয়েছে সেটা মিটে যেতে পারে হরমুজ জাহাজ চলাচল স্বাভাবিক হলে। আগামী দিনে জ্বালানির দাম বাড়ার সম্ভাবনা বেশ কম। এছাড়া যুদ্ধের সময় নতুন বেশ কিছু দেশ থেকে তেল আমদানি শুরু করেছিল ভারত, ফলে হরমুজের ওপর ভারতের নির্ভরতা অনেকখানি কমতে চলেছে। শৈজাল কাণ্ডে দুদফায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কুণাল ঘোষ এবং অভিষেককে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হয়েছে। তাতে অভিষেকের বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে বলে খবর। তাই সই কাণ্ডের শিকড়ে পৌঁছতে গতকাল দুপুর 1:45 নাগাদ বিধানসভায় হাজির হলে সিআইডির অফিসাররা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে স্পিকারের সচিবালয়ে রেজলিউশন কপি সংক্রান্ত তথ্য পেতে এই হানা। প্রায় 4.5 ঘন্টা পর বিধানসভা থেকে বেরিয়ে যান তারা। শৈজাল কাণ্ডের তদন্তের স্বার্থে দীর্ঘদিন ধরে রেজলিউশনের কপি খুঁজছে সিআইডি। সেই নথির খোঁজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সংলগ্ন তৃণমূল কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল তদন্তকারীরা, কিন্তু লাভ হয়নি। দীর্ঘ তল্লাশি শেষে খালি হাতে ফিরতে হয়েছিল তাদের। পরবর্তীতে আদালতের ধমকে এক প্রকার বাধ্য হয়ে সিআইডি দপ্তরে হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাকে একাধিকবার রেজলিউশনের কপি কোথায় আছে জিজ্ঞেস করা হলে তৃণমূল সাংসদ কোনো সদুত্তর উত্তর দেননি। বারবার জানি না বলে এড়িয়েছেন। পরবর্তীকালে রবিবার বিধায়ক কুণাল ঘোষ এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হলেও অভিষেকের বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে, অর্থাৎ জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নেন তদন্তকারীরা। মনে করা হচ্ছে সেই কারণে বা শৈজাল কাণ্ডের রহস্যবিধে বিধানসভায় সিআইডি কি থেকে ঘটনার সূত্রপাত থেকে শুরু করে রেজলিউশন কপি সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তরের খোঁজে অফিসাররা বিধানসভায় গিয়েছেন বলে খবর। সূত্রের খবর, শৈজাল কাণ্ডের রহস্যবিধে অভিষেক থেকে শুরু
করে দলের বিধায়ক যাদের নাম জড়িয়েছে সকলেই ঘুরিয়ে ফিরিয়ে বারবার একই প্রশ্ন করছে সিআইডি। এ নিয়ে তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, এভাবে বারবার তলব একই প্রশ্ন সকলকে করার কোনো অর্থ নেই, এতে গোটা বিষয়টি জটিল হচ্ছে। এর থেকে যাদের সই নিয়ে প্রশ্ন উঠছে তারা সই করেছেন কিনা তা সরাসরি প্রশ্ন করলেই সমস্যা অনেক সহজে মিটে যায়। প্রবল গরমে বিদ্যুৎ বিল কমাতে এবার উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার ইলেকট্রিকের খরচ তুলনামূলকভাবে অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি। পূর্বতন তৃণমূল সরকারের আমলে এই বিষয়ে একাধিক সময় আন্দোলন হয়েছে, কিন্তু বিকল্প পথ বের হয়নি। ফলত সময়ের সঙ্গে বেড়েছে সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা। এখানে পরিস্থিতিতে বিদ্যুৎ বিলের চাপ কমাতে সোলার প্লেট বসানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর। এজন্য কেন্দ্রের সরকারের থেকে কিভাবে সাহায্য পাবেন তাও এদিন জানান মুখ্যমন্ত্রী। বলেন, এর ফলে আগামী ইলেকট্রিক বিল আর আপনার কাছে আসবে না। নন্দীগ্রামে জনকল্যাণ শিবির উদ্বোধনে মুখ্যমন্ত্রী জানান, প্রান্তিক মানুষ যারা ইলেকট্রিক বিল দিতে পারছেন না তারা প্রধানমন্ত্রী সূর্য ঘরের সুবিধা নিন। এক্ষেত্রে 100 ইউনিটের জন্য 30,000 টাকা, 200 ইউনিটের 60,000 টাকা, 300 ইউনিট সৌর প্ল্যানে 78,000 টাকা ভারত সরকার আমাদের মাধ্যমে আপনাদের দেবে। শুভেন্দু অধিকারীর কথা, এই টাকায় বাড়িতে সৌর প্লেট বসানো হলে আগামী দিনে ইলেকট্রিক বিল আসবে না। আর আবেদন কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে শুরু হওয়া জনকল্যাণ শিবির থেকে পাওয়া যাবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মানুষের আয় বাংলার মসনদে ডবল ইঞ্জিন সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাবে। এরপরই একের পর এক কেন্দ্রের জনমুখী প্রকল্পের সুবিধা মানুষ পেতে শুরু করেছে। এবারে সেই তালিকায় যুক্ত হল প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাও। বলে রাখা প্রয়োজন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি যোজনা হলো প্রধানমন্ত্রী সূর্য ঘর। এই যোজনার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে বিপুল বিদ্যুৎ বিলের বোঝা থেকে মুক্তি দেওয়া। এক্ষেত্রে বাড়ির ছাদে সোলার গ্রিড সংযুক্ত সোলার প্যানেল বসানোর সুযোগ রয়েছে। এক্ষেত্রে প্রতি মাসে সর্বোচ্চ 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া সম্ভব। জনকল্যাণ শিবিরের পাশাপাশি এই যোজনায় সুবিধা পেতে অনলাইনে আবেদন করা যাবে। এজন্য সিপিএম সূর্যঘর যোজনার অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। পূর্বতন তৃণমূল সরকারের আমলে একগুচ্ছ সরকারি প্রকল্প ছিল, তবে বহু ক্ষেত্রেই তার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন প্রকৃতরা। তার বদলে প্রকল্পের সুবিধা ভোগ করেছেন অন্যান্যরা। তাই রাজ্য সরকারের পালাবদলের পর যাতে কোনোভাবে আর্থিক সাহায্য কোনো অসাধু ব্যক্তির হাতে না পড়ে, সেটাই লক্ষ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাই জনকল্যাণ শিবিরে সশরীরে উপস্থিত হয়ে সামাজিক প্রকল্পের সুযোগ নেওয়ার আর্জি তার। এদিন নন্দীগ্রামের রিয়াপাড়ায় জনকল্যাণ শিবিরের উদ্বোধন করে কথা বলেন তিনি। তৃণমূল সরকারের বিরুদ্ধে লক্ষ্মীর ভান্ডারের ভুরি ভুরি আর্থিক তছরূপের অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের 11টি স্থানে শিবির হচ্ছে। সরকার 54টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা পাবেন এই শিবির থেকে। অতীতে সরকারি টাকার যোগ্য প্রাপকদের কাছে পৌঁছত না। মৃত অভারতীয় পুরুষরা লক্ষ্মীর ভান্ডার পেতেন, পুরুষদের বিধবা ভাতা দিয়েছে। দমকলের একটি ব্লকে 3,500 ভুয়ো অ্যাকাউন্ট যেখানে হাত দিচ্ছে, সেখানে দুর্নীতি আগের সরকারের। বর্তমানে ঠিক কোন লক্ষ্যে সমস্ত প্রকল্পের সুবিধা নানা তথ্য চাওয়া হচ্ছে, সেই কারণ ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তার কথায়, স্বচ্ছ তালিকা তৈরি করাই আমাদের উদ্দেশ্য। আমরা চাই না অনুপ্রবেশকারী অন্নপূর্ণা যোজনা পাক কোনো ভারতীয় কিংবা এমন কেউ যারা অবাচ্চারাই ভ্যাকসিন করান না, তারা কেন সরকারি সুবিধা পাবেন। তার লক্ষ্য সামাজিক প্রকল্পের সুবিধা পেতে কোথাও কোথাও মধ্যস্বত্বাভোগী থাকবে না। প্রকৃত মানুষ সামাজিক প্রকল্পের সুযোগ পান। চাইব সহযোগিতা করুন, আমরাও সহযোগিতা করব। তৃণমূল কংগ্রেসে এখন মুসুর পর্ব। দলের অন্দরের কোন্দল এবার খোলাখুলি নিজেরাই সামনে নিয়ে আসছে নেতৃত্ব। সেই তালিকায় যুক্ত হলো নবতম বিশ্বরূপ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় দলের আরেক সাংসদ মহুয়া মৈত্রের নজিরবিহীন আক্রমণ। তিনি মনে করালেন চিটফাট কেলেঙ্কারিতে সুদীপের গ্রেপ্তারের কথা। কারাবাস এড়াতে তিনি সেই সময় অসুস্থের ভান করেছিলেন বলে অভিযোগ তুলে মহুয়া কোচে দেয়। এবার অসুস্থ হয়ে দিল্লির হাসপাতাল থেকে বেরিয়ে গদ্দারি করতে গেলেন কৃষ্ণনগরের সাংসদের এহেন কটাক্ষ নিয়ে, অর্থাৎ এখনো বেসুরো শিবির বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি চিটফান্ড সংস্থা রোজভ্যালির তরফে। কেলেঙ্কার সারিতে যুক্ত থাকার অভিযোগে 2017 সালে ইডির হাতে গ্রেপ্তার হয় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ওড়িশা নিয়ে যাওয়া হয় তাকে। ইডির আদালতে বিচার পর্ব চলাকালীন তৃণমূল সাংসদকে ভুবনেশ্বরে কারাবাসে রাখা হবে। তবে কিছুদিন পর সুদীপ গুরুতর অসুস্থ হলে বেশিরভাগ সময় হাসপাতালে ছিলেন। সেই সময় তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পরে অবশ্য এই মহিলার জামিনে মুক্তি হয়। ফের সচিত্র রাজনীতি শুরু করে তৃণমূলের পুরনো নেতা, ফের সংবাদ হন।
এবারে 26-এ নির্বাচনে দলের ভরাডুবির পর প্রায় ভিন্ন ভিন্ন দশা। পরিষদের সংসদীয় দলে দ্বিধাবিভক্ত। রবিবার দিল্লিতে 20 জন বেসাবু সাংসদ স্পিকারকে নিজের অবস্থান জানিয়ে চিঠি দেওয়ার পাশাপাশি নতুন দল এনসিপিআই এর সঙ্গে যুক্ত হয়েছেন। সম্ভবত সেই দলের নেতৃত্ব দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার এই ভূমিকায় প্রকাশ্য রাস্তায় আসার পর তার নিজের এক্স হ্যান্ডেলে সুদীপকে দাদা বলে সম্বোধন করে রীতিমতন কড়া ভাষায় আক্রমণ করেছেন। মহুয়ার বক্তব্য, 2017-য় আপনি রোজভ্যালি কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়ার পর অসুস্থতার ভান করে তৎকালীন বিজেডি সরকারকে কাজে লাগিয়ে জেল থেকে হাসপাতালে গিয়েছিলেন। এখন আবার সেই অসুস্থতার অজুহাতে দিল্লি গেলেন গদ্দারি করতে। তাপস রায়ের কুণাল ঘোষ আপনাকে ঠিক চিনেছিল, আমরাই ভুল ছিলাম। আসলে উত্তর কলকাতার তৃণমূলের সংগঠন নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাপস রায়ের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে উঠেছিল। 2024 সালের লোকসভা ভোটের সময় ইস্যুতে দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন তাপস রায়। সেবারের ভোটে কলকাতা উত্তরে দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাপস রায়কে হারিয়ে ফের সাংসদ হন সুদীপ, কিন্তু তাদের ওই চোরা দ্বন্দ্ব মেটেনি এখনো। তাতে মাঝে মধ্যে উস্কানি দিতে দেখা যায় কুণাল ঘোষকে, যিনি এবার বিধায়ক হয়েছেন। সকলেরই নানা অভিযোগ ছিল সুদীপের বিরুদ্ধে, তাই মহুয়া নিজের পোস্টে উল্লেখ করেছেন তাপস রায় এবং কুণাল ঘোষের নাম।